উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা খুব একটা দেখতে পাচ্ছি না, তবু যারা দূর থেকে শুনছে তাদের উদ্দেশ্যে আমার আন্তরিক ভালোবাসা জানাবো। প্রথমে বলি যে সঞ্জয় দা বিশিষ্ট ব্যক্তি, তাকে উদ্দেশ্য করে আজকে এখানে আসা আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি। কেন? ঠাকুর বলছেন ভক্তদের আত্মীয়কে দেখলেও পূর্ণ হয়। সেখানে সবাই ভক্ত মানুষ বসে আছেন, তাই আমার কতটা পূর্ণ অর্জন আমি নিয়ে যেতে পারবো জানি না, তবু চেষ্টা করব। তারপরে বলি আমি ভক্ত নই, ভক্তও নই, কাজেই তাকে উদ্দেশ্য করে বলার মতো আমার মাথায় কিছু নেই। পেশাগত ভাবে ছিলাম মিস্ত্রি, বুঝি ধরতরটা মার পেরে ওই জোড়াতালি বা চট করে যা হয়ে যায় আর কি। কাজে সেই বিদ্যে বুদ্ধি আমার নেই, তবু বহুদিন ধরে তার চরণ শুয়ে আছি। সেই সুযোগে যা কিছু বোঝার চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, অন্য কিছু নয়। আরো বলে রাখি, সৎসঙ্গে আসি আমি শিখতে, এমনকি সৎসঙ্গের পরেও অনেক কিছু শিখে যায়, সেই উদ্দেশ্যে আমি এখানে আসি। যাই হোক, ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করো, ঠাকুর ধর্মের কাজ কি? ঠাকুর বলছেন ধর্ম acts as a option to human life. Option মানে evil resistance. ধর্মের কাজ কি? মানুষের যত অশুভ শক্তি আছে সেটাকে নিরোধ করাই ধর্মের কাজ। আবার বলছেন পরিশ্রম তো মনই ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। অর্থাৎ পরিশ্রান্ত মন মানে যে জীবনে অনেক কিছু পেতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, সেই মাত্র ব্রহ্মের খোঁজ করে, দ্বিতীয় কেউ করে না। তবে আবার একজন বললেন, ঠাকুর আমার তো সব আছে, অর্থ মান যা কিছু বলেন সবই আছে, তাহলে আমি কেন ধর্ম নিয়ে চলবো? ঠাকুর একটু চুপ করে গেলেন। বলছেন, হ্যাঁ রে, মায়েরা প্রদীপ জ্বালায় দেখেছি, আগে প্রদীপ কয় রকমের হয়? আগে দু রকমের হয়, মাটির প্রদীপ হয় আর ধাতুর প্রদীপ হয়। কোন প্রদীপ যখন জ্বলে তখন কি থাকে রে তাতে? বলে আগে তেল থাকে, আর কি থাকে? বলতে থাকে, আর কিছু থাকে না। তো দাদা যে ঠিক করে কিছু বলতে পারছেন না, বলে একটা কাঠি থাকে না? বলে আগে থাকে। বলে ওটার কাজ কি? ওই পোলতেটাকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ না করলে কি হবে? হয় পোলতেটা পড়ে যাবে, নয়তো তেলে আগুন জ্বলে বিরাট একটা অগ্নিকাণ্ড হয়ে যাবে। ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই কাঠিটা থাকে। ওই ধর্মের কাজ হলো ঠিক তাই। আমাদের যে অশুভ চিন্তাধারা, অশুভ শক্তি আছে সেটাকে। আবার বললেন এক জায়গায় ইমোশন মানে ইরাটিক মোশন, ইগো ইরাটিক গো মানে ফুল মোশন, ফুল চলা, এইগুলোকে কন্ট্রোল করার জন্য আমার ধর্মের প্রয়োজন হয়। আর ধর্ম সহজ কথা, রাধাকে উল্টো করলে যা হয় সেটাই হলো ধর্ম, অর্থাৎ ধারা, এটা একটা পথ। এই ধর্মপথে চললে আমার যেখানে পৌঁছে যাওয়ার সেখানে পৌঁছে যাবো। ওই যে একটা গান আছে, হাত ধরে নিয়ে চলো সকা। কোথায় যাবো? আমরা সবাই জানি আমরা পরম পিতার সন্তান, তো পরম পিতার কাছে ফিরে যেতে হবে। তো সেই রাস্তাটাই হল ধর্মের রাস্তা। দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ দ্য পাথ। আবার একজন জিজ্ঞেস করতে, ঠাকুর আপনি তো কিছুদিন পরে চলে যাবেন, আপনার সময় হলে আপনি আপনার রাজ্যে ফিরে যাবেন, আমাদের কি হাল হবে? বলে কেন? তোরাও যাবি? তখন একজন বিজয়ী, বাইবেলে কি আছে বলে একটা জন্য শব্দ, স্টাম্প অন দি ফোরহেড। বলে হ্যাঁ, স্টাম্প অন দি ফোরহেড, কপালে একটা ছাপ। স্টাম্প অন দি ফোরহেড অর্থাৎ কপালে একটা ছাপ। ওই যে তোরা ওই নাম করিস, নাম করার পরে তোদের ওই কপালে একটা ছাপ পড়বে, আগলা চোখে একটা ছাপ পড়বে, ওই ছাপ দেখে দেখে তোদেরকে সেই রাজ্যে নিয়ে চলে যাবে। আবার আমার মতো যারা একটু বিশেষ বুদ্ধি ধরে তারা বলছেন, ঠাকুর আমরা তো কত কুকাম করি, কত অন্যায় করি, কত পাপ করি, তাহলে কি আমরা পৌঁছে যেতে পারবো? বলে হ্যাঁ রে, গঙ্গা দেখেছিস? বলে আগে গঙ্গায় কি ভাসে রে?
অনেক কিছু ভাসে, মরা জীব জন্তু, নোংরা গাছপালা, এমনকি মরা মানুষও ভাসে। বলে কোথায় যায়? বলে আজকে গঙ্গা তো সেই সাগরে গিয়ে মেলে, ও তোরাও তাই। ওই নাম করে যদি চলতে পারছিস আর ইষ্টমুখী চলন যদি হয় তবেই নামে পৌঁছবি। তেমনি আরো অনেক কিছু বলার আছে, এখানে অনেকে কিছু বলবেন। এবার সঙ্গটাকে মাথায় রেখে ছোট্ট একটি বাল্যকালের গল্প আমার মনে পড়ছে। মানে অনেকেই হয়তো শিক্ষক শিক্ষিকা এখানে আছেন, কিন্তু সঞ্জয়দাকে মাথায় রেখে মনে আসছে। ঠাকুর বলছেন শিক্ষকের নাই ইষ্ট টান এ জাগাবে ছাত্র প্রাণ। আবার ঠাকুর বলছেন যে তোদের প্রতি, শিক্ষকদের প্রতি ছাত্রদের যত ভালোবাসা হবে পড়ার টানটা কিন্তু সেইখান থেকেই বাজাবে। আর শিক্ষকের যদি ইষ্ট টান না থাকে তাহলে কিন্তু তার ছাত্রের প্রতি সেই ভালোবাসাটা আসবে না, ভালোবাসাটা রূপান্তরিত হবে না। আবার আরেক জায়গায় উনি বলছেন আমাদের কাজ কি, আবার জেনেছেন জানি আমরা অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, সবাই আমরা দুই বাঁচবো, আমি অন্য কারো কিছু ক্ষতি করবো না। শুধু তাই নয়, অন্য কেউ অন্য কারো মানে একজন আরেকজনকে ক্ষতি করছে কিনা সেটাও আমরা দেখা করতে হবে। আমি নিজে ক্ষতি করবো না বুঝলাম, কিন্তু একজন আরেকজনের ক্ষতি করছে কিনা সেটাকে কি করে প্রতিহিত করা যায়, সেটাকে কি করে রোধ করা যায়, সেই ক্রিয়াকর্মের মধ্যেই আমার কিন্তু ধর্মটা লুকিয়ে আছে। আবার এই জায়গায় বলছেন কর্মই ধর্ম, অর্থাৎ যে যত কর্মবিদ সে যত বড় ধার্মিক। কর্মীদের মধ্যে আবার 3 ভাগ করে দিয়েছেন যে কাজে বেশি কথাই কম, সে প্রথম শ্রেণীর কর্মী। যার বড় মোটামুটি তাই, করাও তাই, সে মধ্যম শ্রেণীর। যে করে কম কথাই বেশি তার দ্বিতীয় শ্রেণী। আর যার দুটোতেই আলস্য, পড়তেও আলস্য বলতেও আলস্য, সেই প্রথম শ্রেণীর কর্মী। আমাদের নিজেদের ক্রিয়াকলাপের উপরই নির্ভর করবে আমি কতটা ধার্মিক হয়ে যাই। যাকে যে প্রসঙ্গে আসছি না, ঠাকুর একবার তপবনের এক মাস্টার গিয়ে বলছেন যে ঠাকুর মায়েদের একটা জিনিসটা বোঝাতে পারছি না। কি জিনিস? বলে ওই গ্রামে যে লম্ব আছে, লম্ব কালে হয় সেটা বোঝাতে পারছি না। বলে ঠিক আছে, সন্ধ্যাবেলা চলে আসবি, তুই আসবি আর ওই মায়েদের নিয়ে আসবি। মায়েদের জিজ্ঞেস করো তোমরা লম্ব বুঝতে পারছি না, তখন তো কিছু বুঝতেই পারছে না লম্বটা কি জিনিস জানিনি। তখন বলে হ্যাঁ তোমরা শিলনোড়া দিয়ে থেতো করো, তো শিলের উপর নোড়া দিয়ে কিছু একটা থেতো করো। বললাম থেতোটা যখন করো তখন নোড়াটা কিভাবে ধরো শিলের উপরে? বললো না আমি বলে এই তো সোজা করে ধরি। তো এই সোজা করে ধরা অবস্থায় শিলের উপর যেইভাবে থাকে সেই অবস্থাটাকে বলা হয় লম্ব। এটা সহজ করে বোঝাবার কিছু নেই। তেমনি আমার মাস্টারমশাই ছিলেন, খুব সুন্দর করে বোঝাতেন। গ্রামার শব্দটা যারা আমরা জানি খুব সহজে লিখতে পারি, কিন্তু আমার মতো বোকা গর্ধক যারা আছে তাদের একটু অসুবিধা হয়। তাদের জন্য কি বললেন, জি মানে গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ডফাদার যাই হোক, গ্র্যান্ড মাদার তার অনেকগুলো জমল কাটে আপনি, সেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। GRAMMAR গ্রামার, আমি অন্তত ভুলবো না। এমনি করে কিউ, কিউ মানে লাইন দেওয়া, কিউ ইউ ই ই ই এইভাবে দেওয়া আছে। ঠিক তেমনি অনেক করে অনেক জিনিস বুঝিয়ে দিয়েছেন আমাদের টিচাররা, যেগুলো আমরা মনে করতে পারছি ও মনে রাখার সুযোগ হয়েছে। আরো একটা অদ্ভুত জিনিস শিখিয়েছিলেন, সেটা বলে আমি শেষ করবো হয়তো। আমরা অনেকেই জানি টিচারের উপরে মা বসে আছেন চেয়ারের উপর, আমরা কি বলবো? She is sitting on the chair। আমি বলবো না, এটা ঠিক আছে, কিন্তু উনি যে চেয়ারটায় বসে আছেন I can tell she is sitting in a chair। অনেকেই বলবেন তো ভুল, কিন্তু না, তার হাতল আছে। যখন এটা হাতলওয়ালা চেয়ার হয়ে গেল তখন সেটা ইন হয়ে গেল। এই জিনিসগুলো টিচাররা আমাদের এমন করে শিখেছেন যা তো এখন আমাদের মনে পড়ে। যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না। শেষ সঙ্গে বলি, কর্ম এমন একটা জিনিস
যেটা আমাদের কনসাস মাইন্ড থেকে করে। কনসাস মাইন্ড থেকে যখন আমরা আনকনসাস মাইন্ডে চলে যাই, সেখানে আমরা আমাদের কন্ট্রোলটা হারিয়ে ফেলি। আনকনসাস মাইন্ডে গেলে তখন কন্ট্রোলটা হারিয়ে ফেলি। আনকনসাস মাইন্ডে যাওয়ার নানা কারণ থাকতে পারে, নানা রকম দুঃখ, নানা রকম কষ্ট, জীবনের চাওয়া পাওয়া অনেক কিছু থাকতে পারে। অনেক চাহিদার জন্য আমাদের সেই আনকনসাস মাইন্ডে চলে যায়। এই আনকনসাস মাইন্ড থেকে চট করে কনসাস মাইন্ডে ফিরে আসা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। যাতে আমরা আনকনসাস মাইন্ডে না যাই, তার জন্য ওই নাম চালিয়ে যেতে হয়। যত আমরা তাকে নিয়ে ভালোবেসে এগিয়ে যেতে পারবো, জীবনটা তত সুন্দর হয়ে উঠবে। এতক্ষণ হয়তো ছোট্ট গল্প বলে শেষ করবো। বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস, সবাই জানেন। সেখানে কালিদাসের সাথে অন্যান্য সভাকবিরাও ছিলেন। তো সেখানে একবার বিক্রমাদিত্য বিকেলবেলা হাওয়ায় মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, একটা শুকনো গাছ সামনে পড়ে আছে। সেটা বলল যে আপনারা একটু আমাকে সংস্কৃত করে শোনাবেন, কি হবে? তো সাধারণ যে কবি আছে তিনি বললেন শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, অর্থাৎ শুকনো কাঠ একটা সামনে পড়ে আছে। কালিদাস বললেন নীরস তরুবর পুরত ভাগ, নীরস তরুবর গাছ একটা পুরত ভাগ, মানে সামনে। এতক্ষণ যা হলো শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে। এবার আপনারা শুনবেন নীরস তরুবর পুরত ভাগ। সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় গুরু।